আসসালামু আলাইকুম। প্রথম আলো পত্রিকার ধারাবাহিক বিশ্লেষণের আজ রোজ রোববার 4 আগস্ট 2024, 20 শ্রাবণ 1431, 28 মহররম 1446। প্রথম আলো পত্রিকার প্রথম পেজটা যদি আমরা নজরে নিয়ে আসি, দেখেন যে হেডলাইনটা চোখে পড়ে যে বিক্ষোভে উত্তাল বাংলাদেশ। হ্যাঁ, কোটা সংস্কার আন্দোলন, এই যে চলমান বিক্ষোভ, সেই বিক্ষোভে উত্তাল বাংলাদেশ। ঠিক আছে, আমরা ডান সাইডের প্রতিবেদনটা যদি একটু নজরে রাখি, দেখেন প্রতিবেদনটা লিখেছে আব্দুল্লাহ আবু সাইদ স্যার। ঠিক আছে, তার প্রতিবেদনের হেডলাইন দেখেন, তিনি একটা মতামত প্রকাশ করেছেন যে গণতন্ত্রহীন রাজনীতির অনিবার্য পরিণতি। ঠিক আছে, তিনি বলছে দেখেন যে বাঙালি চিরকালই বিদ্রোহী, ইতিহাসের কোনো পর্বেই সে কখনো পরাধীনতাকে বেশিদিন মেনে নেয়নি। উপমহাদেশে ক্ষমতার কেন্দ্র দিল্লি থেকে দূরে হওয়ায় এবং ৩৫০ নদী ও রাজমহল পাড়ি দিয়ে বিচ্ছিন্ন থাকায় বাংলা কেন্দ্রের বিরুদ্ধে প্রায় সব সময়ই বিদ্রোহ বজায় রেখেছে। ঠিক আছে, এই বিদ্রোহটা হয়েছে আপনার কিছু ব্রিটিশ পিরিয়ডে, কিছু পাকিস্তান পিরিয়ডে। এখানে কিছু বিদ্রোহের নাম বলেছে দেখেন। উম, ব্রিটিশ পিরিয়ডের যে যুদ্ধটা, সেটাই যে ফকির সন্ন্যাসী, হুম, যেটা হচ্ছে ফকির সন্ন্যাসী বিদ্রোহ। তারপরে সন্ন্যাসী বিদ্রোহ। এই ফকির সন্ন্যাসী বিদ্রোহ সম্পর্কে যদি একটু বলি, তাহলে আমাদের আরেকটু শুরু থেকে শুরু করা ভালো হবে। দেখেন ১৭৫৭ সালে সিরাজউদ্দৌলা পতন হয়। ঠিক আছে, ঘসিটি বেগমের ষড়যন্ত্রে সিরাজউদ্দৌলা পতনের ফলে বাংলায় প্রথম ইংরেজদের আনাগোনা লক্ষ্য করা যায়। ঠিক আছে, ইংরেজদের আনাগোনা যখন লক্ষ্য করা যায়, তখনই ওদের যাত্রা শুরু, মানে ব্রিটিশদের যাত্রা শুরু। এই যাত্রাটা কিভাবে শুরু হয়েছিল দেখেন। সর্বপ্রথম ওই উপমহাদেশে ১৫০২ সালে, ১৫০২ সালে ইউরোপের বণিকরা, পর্তুগিজরা এই দেশে আসে। ঠিক আছে, পর্তুগিজরা এই দেশে আসে, কুঠির স্থাপন করে, বাণিজ্যিক স্থাপনায় স্থাপন করে। তারপরে আসে ওলন্দাজরা। ঠিক আছে, তারপরে আসে ওলন্দাজরা। হ্যাঁ, ওলন্দাজদের ডাচ নামে পরিচিত হয়। ঠিক আছে, ডাচ, এটা হচ্ছে আপনার নেদারল্যান্ড, বর্তমানে যেটা নাম আমরা জানি নেদারল্যান্ড বা হোল্যান্ড পরিচিত করা হয়। ঠিক আছে, এই ডাচরা ১৬০২ সালে কুঠির স্থাপন করে। ঠিক আছে, কিন্তু ইংরেজদের সাথে তারা সুবিধা করতে পারেনি। ঠিক আছে, তারপরে দেখেন এই ওলন্দাজদের পরে এই ভারতীয় উপমহাদেশে আসে দিনেমাররা। দিনেমার, ঠিক আছে, ডেনমার্কের বা ড্যানিশ বলা হয় এদের, ডেনমার্কের নাগরিকদেরকে ডেনেমার বলা হয়, দিনেমার বলা হয়, আর ড্যানিশ। ঠিক আছে? এই ড্যানিশরা ভারতীয় উপমহাদেশে আসে। ঠিক আছে, তারা ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে। ঠিক আছে, ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে। এই দিনেমারদের পরে এই ব্রিটিশ অর্থাৎ ইংরেজদের আগমন, ইংরেজদের আগমন হয়। ঠিক আছে, ইংরেজদের আগমন হয় প্রথম রানী এলিজাবেথ। ঠিক আছে, প্রথম রানী এলিজাবেথ ও সম্রাট আকবরের চুক্তিতে। সম্রাট আকবরের চুক্তিতে ১১৮ জন বণিক, ১১৮ জন বণিক ১৬০০ সালে সর্বপ্রথম ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপন করে। এখান থেকে ব্রিটিশ শাসনামল শুরু হয় এই ভারতীয় উপমহাদেশের। সংক্ষেপে একটু বললাম, দেখেন আর একবার একটু সামারাইজ করার চেষ্টা করি। ১৭৫৭ সালে যখন সিরাজউদ্দৌলার পতন হয়,
ঠিক আছে। তখন থেকেই ইংরেজদের প্রভাব লক্ষণীয় হয়। তারপরে ইংরেজরা কিভাবে ক্ষমতাটা নিচ্ছে সেটা দেখার জন্য আমরা দেখছি যে 1502 সালে, ঠিক আছে, 1502 সালে এই ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম ইউরোপীয় কোনো দেশ পর্তুগিজ অর্থাৎ পর্তুগালের জনগণ বাণিজ্য কুঠির স্থাপন করে। তারপরে এই পর্তুগিজের পরে আসে ওলন্দাজ, ঠিক আছে, ওলন্দাজ বা এদেরকে ডাচ নামেও পরিচিত। এরা হচ্ছে নেদারল্যান্ডের নাগরিক, ঠিক আছে। এরা কুঠির স্থাপন করে 1602 সালে, ঠিক আছে। এই ওলন্দাজদের পরে এই কুঠির স্থাপন করে হচ্ছে ডেনমার্ক, ঠিক আছে। এই ডেনমার্কের ড্যানিশ নামে পরিচিত, আর ডেনমার্কের নাগরিকদেরকে ড্যানিশ অথবা ডেনমার্ক বলা হয়। এই ডেনমার্কের পরে আসে ইংরেজরা। আবার একটা নতুন রাখতে পারেন যে এই ইংরেজদের পরে আসে ফরাসিরা, ফরাসিরা বা ফ্রান্সের বাণিজ্যিক কুঠির স্থাপন করে ফ্রান্সের, ঠিক আছে। তারপরে এই শুরু হয় ইংরেজদের শাসনামল। ইংরেজদের শাসনামলের পটভূমিতে, হ্যাঁ, যে বাংলা উপমহাদেশের মানুষ সে শাসনকে মেনে নিতে না পারার কারণে বিভিন্ন বিদ্রোহ করে। সেই বিদ্রোহগুলোর মধ্যে ছিল, দেখেন, ফকির বিদ্রোহ ও সন্ন্যাস বিরুদ্ধে, ঠিক আছে। এটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন গঠন করে, ঠিক আছে, ব্রিটিশরা, তখনই এই প্রথম বিদ্রোহটাই ছিল ব্রিটিশদের বিরুদ্ধে। প্রথম বিদ্রোহটাই ছিল হচ্ছে এই যে ফকির বিদ্রোহ। ফকিররা যখন বিদ্রোহ শুরু করে তখন তার সাথে কিছু সন্ন্যাসীও যোগ দেয়। সেজন্য এদেরকে ফকির বিদ্রোহ বা ফকির সন্ন্যাসী বিদ্রোহ বলা হয়। এটার নেতা ছিল হচ্ছে মজনু শাহ, ঠিক আছে। ফকির বিদ্রোহের নেতা ছিল মজনু শাহ। ফকির বিদ্রোহের নেতা ছিল মজনু শাহ। এর সাথে আরো ছিল মুসা শাহ, চেরাগ আলী, ঠিক আছে। তারপরে এই মজনু শাহর মৃত্যুর পরে যোগ্য নেতৃত্বের অভাবে এই ফকির বিদ্রোহ আন্দোলনটা স্থগিত হয়ে যায়। হ্যাঁ, এটা স্থগিত হয়ে যায়। তারপরে এই যে ফকির ও সন্ন্যাসী আন্দোলন, এই আন্দোলনটা চলেছে আপনার 1760 থেকে 1800 সাল পর্যন্ত। হ্যাঁ, প্রায় 40 বছর এই ফকির সন্ন্যাসী আন্দোলনটা চলে। এরপরে আসে চাকমা আন্দোলন, ঠিক আছে। স্যার এই চাকমা আন্দোলনের কথা উল্লেখ করেননি, ঠিক আছে। তারপরে আসে চাকমা আন্দোলন, ঠিক আছে। চাকমা আন্দোলনের নেতৃত্ব দেন রানু খান, হ্যাঁ, ঠিক আছে, রানু খান। হ্যাঁ, এই চাকমা আন্দোলনের পরে পরে আসে এই যে তিতুমির বিদ্রোহ। স্যার যেটাকে উল্লেখ করেছেন, এই যে তিতুমির বিদ্রোহ, এই তিতুমির বিদ্রোহ করেছিলেন তিতুমির, ঠিক আছে। তার প্রকৃত নাম আমরা সবাই জানি, প্রকৃত নাম হচ্ছে মীর নিসার আলী, ঠিক আছে। তিতুমিরের প্রকৃত নাম হচ্ছে মীর নিসার আলী, ঠিক আছে। মীর নিসার আলী তিতুমিরের প্রকৃত নাম। তিনি নারকেল বালিয়ায় বাঁশের কেল্লা স্থাপন করেছিল, ঠিক আছে। এটা করেছিল আপনার 1831 সালে, ঠিক আছে। বাঁশের কেল্লা স্থাপন করেছিল কত, 1831 সালে। এই 1831 সালের 19শে নভেম্বর, ঠিক আছে, ব্রিটিশদের সাথে প্রচুর যুদ্ধ হয় এবং নারকেল বালিয়ার যে বাঁশের কেল্লাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং তিনি মারা যান। এর ফলে তিতুমির বিদ্রোহ সেখানেই দমে যায়, ঠিক আছে। এরপরে হয় বঙ্গভঙ্গ। দেখেন, বঙ্গভঙ্গ আন্দোলন। হ্যাঁ, ব্রিটিশরা এই উপমহাদেশকে একত্রে শাসন করতে যেয়ে একটু হিমশিম খেয়ে যাচ্ছিল। সেজন্য 1905 সালে 1905 সালের 1905 সালের 16ই অক্টোবর, ঠিক আছে, 1905 সালের 16ই অক্টোবর এই বঙ্গভঙ্গ আদেশ জারি করেন। এই তীব্র আন্দোলনের ফলে 1911 সালে ব্রিটিশরা এই বঙ্গভঙ্গ আন্দোলন প্রত্যাহার করতে বাধ্য হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার অনুশীলন সমিতি, ঠিক আছে। এই অনুশীলন সমিতিটা এসছে বঙ্কিমচন্দ্রের অনুশীলন তত্ত্বের উপরে ভিত্তি করে, ঠিক আছে। এটা ঢাকা ও কলকাতার মধ্যে বিরাজ ছিল। এর উদ্দেশ্য ছিল সশস্ত্র বিপ্লবের মাধ্যমে ভারতীয় উপমহাদেশ থেকে ব্রিটিশদের
বিতাড়িত করা, ঠিক আছে। তারপরে যেটা এসছে দেখেন, চট্টগ্রামে অস্ত্র কারাগার লুণ্ঠন, ঠিক আছে। এই যে সূর্য সেনের নেতৃত্বে, হ্যাঁ, ব্রিটিশদের যে অস্ত্র কারখানা ছিল চট্টগ্রামে, সেটাকে কি করে ওরা লুণ্ঠন করে, হ্যাঁ, দখলে নেয়। কিন্তু দুর্ভাগ্যবশত তার দুই একদিন পরে এই অস্ত্র কারাগার হয়েছিল 1930 সালে, ঠিক আছে। এটা ছিল 1930 সালের 18 এপ্রিল, 1933 সালের 18 এপ্রিল চট্টগ্রামের অস্ত্র কারখানাটা লুণ্ঠন হয়। তার 3 দিন পর, অর্থাৎ সরি 4 দিন পর, 4 দিন পর সেটা আবার ব্যাপক যুদ্ধের মাধ্যমে সেটা উম, ব্রিটিশরা দখল করে নেয়, ঠিক আছে। ওখানে প্রায় 70 থেকে 100 জন শহীদ হয়েছিল বলে জানা যায়, ঠিক আছে। তারপরে এইসব আন্দোলনের পরে এট লাস্ট আমরা বঙ্গভঙ্গ হয়ে যায়। বঙ্গভঙ্গ হওয়া মানে 1947 সালে ভারত পাকিস্তান বিভক্ত হয়ে যাওয়ার মানেই হচ্ছে দুইটা প্রদেশ সৃষ্টি হওয়া। দুইটা প্রদেশ সৃষ্টি হয়ে পাকিস্তানের ভিতরে পড়ে আমাদের এই পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশ। এই বাংলাদেশের ভিতরেও এই সবগুলো আপনারা জানেন। এর ভিতরে এই যে ভাষা আন্দোলন হয়েছিল 1952 সালে, 69-এর গণ অভ্যুত্থান, ঠিক আছে। এই গণ অভ্যুত্থান বিষয়টা এমন যে কোনো একটা বিষয়ে দেশের সমগ্র জনগণ, হ্যাঁ, সব পেশার মানুষ একত্রে, হ্যাঁ, যুদ্ধ করা, হ্যাঁ, আন্দোলনে লিপ্ত হওয়া, এটাকে বলা হয় গণ অভ্যুত্থান, ঠিক আছে। তারপরে মুক্তিযুদ্ধ হয়, তারপরে 90-এর গণ অভ্যুত্থান হয়। 90-এর গণ অভ্যুত্থান হচ্ছে এরশাদ বিরোধী গণ অভ্যুত্থান, ঠিক আছে। স্বৈরশাসক এরশাদকে পতনের জন্য যে বিক্ষোভ, সেটাই হচ্ছে 90-এর গণ অভ্যুত্থান। তারপর আমরা যদি আরেকটু নিচে আসি পত্রিকায়, দেখেন হচ্ছে সেনাবাহিনী জনগণের পাশে থাকবে, ঠিক আছে। সেনাপ্রধান ওকারুজ্জামান আশ্বস্ত করেছেন জনগণের এই বর্তমান কোটা সংস্কার আন্দোলনের বিষয়ে। তারপরে আরেকটা বেশ দুঃখজনক খবর দেখেন, বলতেছে রোহান আর মাহাদির স্বপ্ন থেমে গেল গুলিতেই, ঠিক আছে। রোহান আহমেদ খান ও মাহাদি হাসান দুইজনই এইচএসসি পরীক্ষা ছিল, কোটা আন্দোলনে তারা শহীদ হয়েছে। আমরা যদি কোটা সংস্কার আন্দোলনে আমরা যদি আরো একটু নিচে আসি পত্রিকার, দেখেন আন্তর্জাতিক গণমাধ্যমে ছাত্র আন্দোলনের খবর, ঠিক আছে। বর্তমান যে কোটা সংস্কার আন্দোলন চলছে, সেটা খুব হাইলাইটস আকারে যেসব গণমাধ্যম, আন্তর্জাতিক গণমাধ্যমগুলো প্রকাশ করছে, তার ভিতরে হচ্ছে এএফপি, ঠিক আছে। তার ভিতরে একটা হচ্ছে এএফপি, এজেন্সি। এএফপি হচ্ছে এজেন্সি ফ্রান্স প্রেসেস, এজেন্সি ফ্রান্স প্রেসেস। এটা বর্তমান বিশ্বের সবচেয়ে পুরাতন সংবাদ সংস্থা, যা প্রতিষ্ঠিত হয়েছিল 22 অক্টোবর 1835 সালে। তাহলে সবচেয়ে প্রাচীন সংবাদ মাধ্যমের নাম হচ্ছে এপিএস। তারপরে আছে দেখেন এপি, ঠিক আছে, অ্যাসোসিয়েট প্রেস, হ্যাঁ। এই এপি হচ্ছে আপনার অ্যাসোসিয়েট প্রেস। এটা হচ্ছে আমেরিকান ভিত্তিক একটা সংবাদ মাধ্যম, যা 1844 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরে দেখেন নিউ ইয়র্ক টাইম, এটা একটা ডেইলি নিউজ পেপার, আমেরিকা ভিত্তিক। তারপরে আছে দেখেন আল জাজিরা, এরা কাতারের দোহায় থেকে সম্প্রচারিত একটা সংবাদ মাধ্যম। এই আল জাজিরার প্রতিষ্ঠাকাল হচ্ছে 2006, 2006-এর 15 নভেম্বর, ঠিক আছে, 2006-এর 15 নভেম্বর। তারপরে ভারতের দ্য ইকোনমিক্স টাইম, হিন্দুস্তান টাইমস, ঠিক আছে। তারপরে পশ্চিমবাংলার আনন্দবাজার পত্রিকা, এরা বেশ চড়াওভাবে বর্তমান দেশের পরিস্থিতিটা টেলিকাস্ট করছে। আমরা যদি আরেকটু নিচে আসি, তারপরে দেখেন, দেখেন 3 দিনে 69 কিশোর, হ্যাঁ, 3 দিনে আটক হচ্ছে 69 কিশোর, পক্ষান্তরে জামিন পেয়েছে 30 জন, ঠিক আছে। তারপরের পাশের নিউজটা দেখেন, প্রাণহানি ও ধ্বংস ঘটনা তদন্তের, ঠিক আছে, তদন্তের দাবি জানিয়েছে ছায়ানট। এই ছায়ানট সম্পর্কে যদি একটু বলি, দেখেন ছায়ানট,
এটা একটা সাংস্কৃতিক সংগঠন, সবাই জানি। এটা একটা সাংস্কৃতিক সংগঠন যা প্রতিষ্ঠা লাভ করেছিল 1961 সালে। তৎকালীন 60-এর দশকে ফৌজি পাকিস্তান যখন রবীন্দ্রনাথের সঙ্গীত বা তার সাংস্কৃতিক কর্মগুলো প্রকাশে বাধা দিচ্ছিল, তখন রবীন্দ্রসঙ্গীত শিল্পী করিম শরীফী, ঠিক আছে, কলিম কলিম সরি কলিম শরাফি, ঠিক আছে, করিম শরাফি এই ছায়ানটের প্রবর্তক। হ্যাঁ, ছায়ানটের মাধ্যমে সে রবীন্দ্রের কর্মকাণ্ডগুলো পরিচালনা করেছিলেন। ঠিক আছে, আমরা যদি আরেকটু নিচে আসি, দেখেন এখানে যে বিষয়টা আমরা জানি, বর্তমানে যে কোনো একটা রাজনৈতিক দল মুক্তিযুদ্ধ বিরোধী ছিল, ঠিক আছে, তা না। হ্যাঁ, আরো কিছু রাজনৈতিক দল তখনকার সময়ে মুক্তিযোদ্ধার বিরোধী ছিল বলে জানা যায়, ইতিহাস বলে। একটা হচ্ছে মুসলিম লীগ, একটা পিডিপি, নেজামি ইসলামী পার্টি, কৃষক শ্রমিক পার্টি ও জামায়াত ইসলামী, ঠিক আছে। এই আরেকটা বিষয় দেখেন, এখানে বলতেছে অসাম্প্রদায়িকতা শব্দটি সংবিধানে জায়গা পায়নি, তার বদলে সংবিধানে জায়গা পেয়েছিল কি ধর্মনিরপেক্ষতাবাদ, তাই না? এই যে অসাম্প্রদায়িকতা আর সাম্প্রদায়িকতা, এটার ভিতরে যদি আমরা একটু পার্থক্য দেখতে চাই, দেখেন সাম্প্রদায়িকতা সাম্প্রদায়িকতা ঠিক আছে, এই সাম্প্রদায়িকতা হচ্ছে এমন যে এক চোখা, যদি বলি, হ্যাঁ, এক চোখা। আরেকটা যদি আমি বলি, সেটা হচ্ছে অন্য ধর্ম বিদ্বেষী, ঠিক আছে, অন্য ধর্ম বিদ্বেষী। আরো সহজ করে যদি বলতে হয়, যে একজন মানুষের যদি অনেক শতগুণও থাকে, কিন্তু তার সাথে যদি আমার মত পার্থক্য থাকে, তাহলে আমি তারে খারাপ বলছি, ঠিক আছে। এটা হচ্ছে সাম্প্রদায়িকতা, সাম্প্রদায়িক মনোভাব, ঠিক আছে। কিন্তু এগুলো বেশ খারাপ, সেজন্য সংবিধানে অসাম্প্রদায়িকতাটা থাকা জরুরি বলে মনে করেছেন লেখক মহিউদ্দিন আহমেদ, ঠিক আছে। এই ধর্মভিত্তিক রাজনীতি বাংলাদেশে শুরু হয়েছিল 1976 সালে, ঠিক আছে, এটা চালু হয়। আমরা যদি আর একটু নিচে আসি, দেখেন আজ বন্ধু দিবস, ঠিক আছে। আজ বন্ধু দিবস, বাংলাদেশে এই দিনটি পালন করা হয় আগস্টের প্রথম রবিবার, ঠিক আছে, আগস্টের প্রথম রবিবার বন্ধু দিবস হিসেবে পালন করে থাকে বাংলাদেশ। আমরা যদি আর একটু নিচে আসি, দেখেন মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি, ঠিক আছে। মধ্যপ্রাচ্যে বর্তমানে প্রায় সৈন্য আছে 30,000, তার ভিতরে সবচেয়ে বেশি আছে কাতারে, ঠিক আছে, সবচেয়ে বেশি আছে কাতারে। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি হচ্ছে কাতারে, সিরিয়া, হ্যাঁ, বেশ কয়েকটা দেশেই মার্কিন ঘাঁটি আছে, দেখেন তুরস্ক, লেবানন, সিরিয়া, ইরাক, ইরান, কুয়েত, আরব আমিরাত, ওমান, হ্যাঁ, সৌদি আরব, জর্ডান, ঠিক আছে, এইসব সব দেশেই কি আছে, মার্কিন ঘাঁটি আছে। কিন্তু এই সিরিয়ার ঘাঁটি তাদের অনুমতি সাপেক্ষে হয়নি, ঠিক আছে, জোর করে ঘাঁটি রাখা যেটাকে বলে সেটা হয়েছে। হ্যাঁ, আমরা যদি আর একটু নিচে আসি, দেখেন এখানে বলতেছে আত্মঘাতী হামলায় নিহত 32, ঠিক আছে। এটা সোমালিয়ার রাজধানী মোগাদিসে, ঠিক আছে, সোমালিয়ার রাজধানীর নাম মোগাদিসোর। এই সোমালিয়া নামটা পরিচিত মনে হচ্ছে না? সোমালিয়া, সোমালিয়া একটা হচ্ছে পূর্ব আফ্রিকান দেশ, পূর্ব আফ্রিকান দেশ। সোমালিয়া বেশি পরিচিত জলদস্যুদের জন্য, হ্যাঁ, জলদস্যুদের জন্য। বাংলাদেশের জাহাজ এনভি আব্দুল্লাহ, এনভি আব্দুল্লাহ তারা দখলে নিয়েছিল কত তারিখে বলেন তো? 12ই মার্চ, এই বছরের 12ই মার্চ। 23 জন নাবিক সহ তারা দখলে নেয় এবং তারা মুক্তি দেয় কত তারিখে? 13ই এপ্রিল,
32 দিন পর, ঠিক আছে। 13 এপ্রিল এই এনভি আবদুল্লাহ নাবিক সহ তারা ছেড়ে দেয় এবং তারা জাহাজ থেকে নেমে যায়। এই এনভি আবদুল্লাহ জলদস্যুদের কবলে পড়েছিল হচ্ছে ভারত মহাসাগর থেকে, ঠিক আছে, সোমালিয়া উপকূল থেকে 600 ন্যাটিক্যাল ন্যাটিক্যাল মাইল দূরে ভারত মহাসাগরে। এই ন্যাটিক্যাল মাইল হচ্ছে, দেখেন, এক এক ন্যাটিক্যাল মাইল সমান সমান 1.85 কিলোমিটার, ঠিক আছে। আমরা যদি আর একটু নিচে আসি, আর একটা বিষয় এখানে দেখেন, এখানে হচ্ছে আল সাবারা আক্রমণে সোমালিয়া এই যে আহত হয়েছিল। আল সাবা হচ্ছে একটা আল কায়দা ভিত্তিক, আল কায়দার কেন্দ্রাধীন একটা সংগঠন, ঠিক আছে। এই যে বিমান পথে পণ্যের চাপ বেড়েছে, ঠিক আছে, বিমানের নির্ধারণের কারণ, ঠিক আছে, কেন বাড়ছে, তারপরে এই যে ভাড়ার চিত্র, ঠিক আছে। আগে 1 কেজি পার্সেল নিয়ে যেতে খরচ হতো $2.5 থেকে $3, সেখানে বর্তমানে $6। ইউরোপে যেতে যুক্তরাষ্ট্রে $1 থেকে $6 ছিল, এখন বর্তমানে $7 হয়ে গেছে। এর বিভিন্ন কারণ ওরা ওখানে দেখাইছে। তারপরে আমরা যদি এখানে আসি, দেখেন এটা খেলার পেজ। এখানে যদি আমরা স্বর্ণ অলিম্পিকের সব 8ম দিন পর্যন্ত স্বর্ণের তালিকা দেখি, যথারীতি চীন প্রথম 15টি স্বর্ণ, মোট পদক হচ্ছে 35টি, তারপরে অস্ট্রেলিয়া 12টি, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন, দক্ষিণ কোরিয়া, জাপান, ইতালি, নেদারল্যান্ড, জার্মানি, এভাবে তারা ক্রম অনুযায়ী আছে। তারপরে আরেকটা বিষয় দেখেন, এখানে বলতেছে সোনা জিতেও জায়গা নেই পদক তালিকায়, ঠিক আছে, সোনা জিতেও জায়গা নেই পদক তালিকা। দেখেন প্যারিস অলিম্পিয়াকে প্রথম নিরপেক্ষ অ্যাথলেট হিসেবে সোনা জিতেছে বেলারুশের অ্যাথলেটিক ইভান লিটভিনোভিচ, ঠিক আছে। এই যে ইভান লিটভিনোভিচের পদক তালিকায় না রাখার কারণ হচ্ছে, দেখেন, বেলারুশ রাশিয়াকে সমর্থন করেছিল, ঠিক আছে, রাশিয়াকে সমর্থন করেছিল ইউক্রেন যুদ্ধে, ঠিক আছে। 2022 সালের ফেব্রুয়ারির কত তারিখে বলেন তো ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছিল? 24 তারিখে, ঠিক আছে, 24শে ফেব্রুয়ারি 2022 ইউক্রেন যুদ্ধ যে শুরু হয়েছিল রাশিয়ার সাথে, এতে বেলারুশ রাশিয়াকে সমর্থন করেছিল। সেজন্য অলিম্পিকের নিয়ম অনুযায়ী রাশিয়া ও বেলারুশের কোনো খেলোয়াড় বা অ্যাথলেটিক্স তার দেশের নামে অলিম্পিকে অংশগ্রহণ করতে পারবে না। পক্ষান্তরে দেখেন গাজায় যে যুদ্ধ দখলদার ইসরায়েল আগ্রাসন চালাচ্ছে, তারপরেও কিন্তু তারা ইসরায়েলের নামেই এই অলিম্পিকে অংশগ্রহণ করতে পারেছে নিজের দেশের হয়ে। এই ছিল। তারপর দেখেন আরেকটা বিষয় যেটা খুব মর্মান্তিক, একমাত্র ছেলেকে হারিয়ে নির্বাক বাবা, ঠিক আছে। গত দিন খুলনায় যে পুলিশ সদস্যটা নিহত হয়েছিলেন, সুমর কুমার ঘরামি, ঠিক আছে, এটা বেশ অনাকাঙ্ক্ষিত। এই ছিল আজকের পত্রিকায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।